আমার দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে। আজকে তোমাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। সেটি তোমরা জানো, সংস্কৃত ব্যাকরণ পাঠ নিয়ে। তোমরা জানো যে সেমিস্টার 3-তে ব্যাকরণের একটি ভাগ আছে, সেটা হচ্ছে প্রত্যয়। তোমাদের সিলেবাসে জানো তদ্ধিত প্রত্যয় আছে এবং নামধাতু প্রত্যয় আছে। তদ্ধিত প্রত্যয়ের মধ্যে যে প্রত্যয়গুলো আছে সেগুলো তোমরা প্রত্যেকে জানো। প্রথমেই আছে অন প্রত্যয়, তারপরে মধু প্রত্যয়, তারপরে তরফ প্রত্যয়, তারপরে ইয়েসুন প্রত্যয়, তারপরে তম প্রত্যয়, তারপরে ইষ্ঠন প্রত্যয়। এবং নামধাতু প্রত্যয়ের মধ্যে আছে কাম্যচ, কচ, কং ইত্যাদি। আজকে যে ভিডিওটা আমরা আলোচনা করব, প্রত্যয় কাকে বলে, প্রত্যয় কয় প্রকার ও কী কী, এবং অন প্রত্যয় কোথায়, কখন, কিভাবে করবে, কিভাবে পরিনিষ্ঠিত রূপ বা নিষ্পন্ন শব্দ নিরূপণ করবে, খুব সহজে অল্প সময়ের মধ্যে তোমরা এই ভিডিওটার মাধ্যমে তোমরা জানতে পারবে। আমি আশা রাখি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে, কোথাও স্কিপ করবে না। কারণ ব্যাকরণের বিষয় আমি সূত্র এখানে সুন্দরভাবে সহজ সরলভাবে বুঝিয়েছি। আশা রাখি এইরকম কোনোদিন তোমরা কখনো কোনো বইয়েতে বা কোনো টিচারের কাছে এই এত সহজভাবে তোমরা পড়তে কোনোদিন বোঝোনি। ভিডিওটার শেষ পর্যন্ত দেখবে, আমার এটা অনুরোধ হলো। এই ভিডিওটা দেখলে তোমরা অতি সহজে কিন্তু প্রত্যয় নির্ণয় করতে পারবে। চলে যাচ্ছে আজকের বিষয়। প্রথমেই জানবো আমরা প্রত্যয় কাকে বলে। প্রতিযুক্ত অয় ইতি প্রত্যয়, প্রতীয়তে বৃদ্ধিয়তে অনেনা ইতি প্রত্যয়। কি বলা হচ্ছে? ধাতু ও প্রাতিপদিকের, প্রাতিপদিক বলতে একটু বুঝে দিই, বিভক্তিহীন মূল শব্দকে আমরা প্রাতিপদিক বলি। যেমন 11 ক্লাসে তোমরা পড়েছ নর, মুনি, ফল, এগুলো একটি শব্দ বিভক্তিহীন। যখনই এটা আমরা পদে বসাবো, প্রত্যেকেই তোমরা জানো পদে সাধারণত, এই বাক্যে সাধারণত পদ বসে, শব্দ বসে না। তাহলে বাক্যে যখনই আমরা কোনো শব্দকে বসাবো তখন তাকে পদে পরিণত করতে হয়। আর পদে যখনই পরিণত করবো তার সঙ্গে আমাদের কি যুক্ত করতে হয়? বিভক্তি যুক্ত করতে হয়। তোমরা নর শব্দের সঙ্গে নর প্লাস সু দিয়ে কি করছো? নর। হ্যাঁ, আবার ওখানে গম ধাতুর সঙ্গে ধাতু দিয়ে করছে তি, ত, অন্তি, এই বিভক্তিগুলো যুক্ত করছো। এখানে বলা হচ্ছে বিভক্তিহীন মূল শব্দকে কি বলা হয়? প্রাতিপদিক। তাহলে ধাতু ও প্রাতিপদিক বা শব্দের উত্তর যা যুক্ত হয় তাকে প্রত্যয় বলে। বা অন্যভাবে যদি বোঝায়, যে সকল বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ বা ধাতু সৃষ্টি করে, সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে প্রত্যয় বলে। তাহলে এক কথায় তোমরা বুঝে গেলে যে প্রত্যয় কাকে বলে। প্রতিযুক্ত অয়, প্রতীয়তে বিধীয়তে অনেনা ইতি প্রত্যয়। অর্থাৎ ধাতু এবং প্রাতিপদিক বা শব্দের পরে যে সমস্ত বর্ণ সমষ্টি যুক্ত হয় তাকে প্রত্যয় বলে। এক কথায় মনে রাখবে এটা। তাহলে যে সমস্ত বর্ণ সমষ্টি ধাতুর পরে এবং শব্দের পরে বা প্রাতিপদিকের পরে যুক্ত হয়ে নতুন বর্ণ বা বর্ণ সমষ্টি বা নতুন শব্দ তৈরি করে বা গঠন করে তাকে আমরা প্রত্যয় বলি। একটু বুঝিয়ে দিই ভালো। ধাতু কি? ধাতু মানে হচ্ছে, এই যে একটু এক্সপ্লেনেটে ভালোভাবে দেখে নাও। ধাতু মানে হচ্ছে ক্রিয়া। ক্রিয়া মানে কাজ করা। আমি বলছি, তাহলে এটা কোন ধাতু থেকে? বদ ধাতু থেকে। হ্যাঁ, আমি লিখছি, লিখ ধাতু থেকে। আমি যাচ্ছি, গম ধাতু থেকে। এই ধাতুর পরে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তাকে আমরা কি বলবো? প্রত্যয়। তাহলে এখানে দেখো, একটু সহজভাবে বুঝিয়ে দিই। এই যে এখানে বজ একটি কি ধাতু। ধাতু মানে কি? ব্র্যাকেটের মধ্যে কি লিখেছি? ক্রিয়া, মানে কাজ, যা কিছু করা। বজ সঙ্গে দেখো একটি বর্ণ সমষ্টি যুক্ত হয়েছে, প্রত্যয় যুক্ত হয়েছে, নতুন একটি রূপ এসছে, নতুন একটি শব্দ তৈরি হয়েছে, নতুন একটি পদ তৈরি হয়েছে। গ্রহযুক্ত তুমুন, গ্রহ মানে কি? গ্রহণ করা। তাহলে গ্রহণ করা একটি কি কাজ। লিখ, লিখ মানে কি? লেখা, লেখা একটি কাজ। বচ মানে হচ্ছে কি? বলা। তাহলে এইগুলো দেখো ধাতুর সঙ্গে যুক্ত হয়েছে, সেটাও একটা আমি বললাম যে প্রত্যয় কাকে বলে? ধাতুর পরে যুক্ত হয়। তাহলে এগুলোই বচ, গ্রহ, লিখ, এগুলো কি এক একটা ধাতু। তাহলে ধাতুর পরে যে সমস্ত বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়েছে তাদেরকে আমরা কি বলবো? প্রত্যয়। আবার উল্টো থেকে আমি কি বলেছি? ধাতুর ছাড়াও আবার শব্দে বা প্রাতিপদিক বসে। শব্দ বলতে আমি ব্র্যাকেটের মধ্যে কি লিখেছি? প্রাতিপদিক। বিভক্তিহীন মূল শব্দকে আমরা প্রাতিপদিক বলি। যদু দেখো একটা শব্দ, এটা কিন্তু বিভক্তিহীন। অর্জুন একটা শব্দ, এটি কিন্তু একটি বিভক্তিহীন। বেদ একটি শব্দ, এটা কিন্তু বিভক্তিহীন। দেখো যদুর সঙ্গে অন প্রত্যয় যুক্ত হয়েছে, অর্জুনের সঙ্গে ই প্রত্যয় যুক্ত হয়েছে, বেদের সঙ্গে ঠক প্রত্যয় যুক্ত হয়েছে। দেন নতুন শব্দগুলো নিষ্পন্ন হচ্ছে, যাদব, আর্জনী, বৈদিক। আর এদিকে কি হয়েছে? উক্তা, গ্রহিতুম, লিখিতুম। তাহলে এক কথায় বুঝে গেলে যে প্রত্যয় সবসময় ধাতুর পরে এবং শব্দের পরে যুক্ত হয়ে যে নতুন পদ
বা বর্ণ বা বর্ণ সমষ্টি গঠন করে তাকে আমরা প্রত্যয় বলি। তাহলে এখানে আমরা তোমাদের জন্য একটা এমসিকিউ রাখলাম, দেখি কেমন বলতে পারো। প্রত্যয় হলো বিভক্তি, পদ গঠনকারী বর্ণ সমষ্টি বা বর্ণ, না কারক না বর্ণ সমষ্টি। বলতে পারবে বন্ধুগণ? যেহেতু আমি বললাম যে প্রত্যয় হচ্ছে শব্দ এবং কি ধাতুর পরে যুক্ত হয়, তাহলে প্রত্যয় কি বিভক্তি হবে? না। না প্রত্যয় কাকে বলবো? পদ গঠনকারী বর্ণ সমষ্টি বা বর্ণ, না প্রত্যয়কে কারক বলবো, না প্রত্যয় শুধু বর্ণ সমষ্টি, না পদ গঠনকারী নতুন পদ বা নতুন শব্দ গঠন করে তাকে আমরা কি বলবো? প্রত্যয়। তাহলে কোন এমসিকিউটা হবে এখানে? যদি আমরা অপশন খটা চলে যাব, আমরা তৃতীয়, প্রত্যয় যুক্ত হয় কিসের সঙ্গে? শুধু বিভক্তির সঙ্গে যুক্ত হয়, খ শব্দের সঙ্গে যুক্ত হয়, গ ধাতুর সঙ্গে যুক্ত হয়, না খ ও গ উভয়ের সঙ্গে যুক্ত হয়? এর উত্তরটা তোমরা আমাকে কমেন্টে জানিও। যদি প্রত্যয় আমি বোঝাতে পারি তাহলে বলবে প্রত্যয় কি শুধু বিভক্তির সঙ্গে যুক্ত হয়, না প্রত্যয় শব্দের সঙ্গে যুক্ত হয়, না ধাতুর সঙ্গে যুক্ত হয়, না অপশন ঘ ক ও ঘ উভয় হবে? এর উত্তরটা তোমরা আমাকে কমেন্টে প্লিজ জানিও। তাহলে প্রত্যয় আবার বুঝিয়ে দিচ্ছি। প্রত্যয় হলো প্রতিযুক্ত অয়, অর্থাৎ প্রতিহতে বিধিহতে অনেনা ইতি প্রত্যয়। তাহলে ধাতু এবং শব্দের পরে যে সমস্ত বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন পদ বা শব্দ বা ধাতু গঠন করে বা সৃষ্টি করে তাকে প্রত্যয় বলে। তাহলে প্রত্যয় হলো কি? পদ গঠনকারী বর্ণ বা বর্ণ সমষ্টি। তাহলে প্রত্যয় যুক্ত হয় কিসের সঙ্গে? শব্দের সঙ্গে যুক্ত হয় এবং ধাতুর সঙ্গে যুক্ত হয়। যেমন আমি উদাহরণটাই দেখিয়ে দিচ্ছি তোমাকে। এই ধারে দেখো ধাতুর সঙ্গে যুক্ত আছে, আবার কি হচ্ছে? শব্দের সঙ্গে যুক্ত আছে। প্রত্যয় সাধারণত অনেক প্রকার হয়, প্রধানত প্রকারভেদ হচ্ছে প্রত্যয় দুই। একটা হচ্ছে কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। এছাড়াও আছে স্ত্রী প্রত্যয় আছে, তারপরে হচ্ছে বিভক্তি আছে, ধাতু অবয়ব আছে, নাম ধাতু প্রত্যয় আছে, এরকম ভাগ আছে। কিন্তু প্রধান দুটো ভাগ হচ্ছে কিন্তু কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। এবার আমরা জানবো, এই জায়গাটা একটু মনে রাখবে, প্রত্যয় কয় প্রকার? কৃত প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়। কৃত প্রত্যয় কোথায় হয় একটু জানবে ভালো করে, এই জায়গাটা একটু পড়ে রাখবে। এর মধ্যে থেকে এমসিকিউ আসতে পারে যে কৃত প্রত্যয় কোথায় হয় এবং কাকে বলে। ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন ধাতু বা শব্দ গঠিত হয় তাদের কৃত প্রত্যয় বলে। তাহলে কৃত প্রত্যয় সবসময় মনে রাখবে ধাতুর পরে। ধাতু মানে আমি কি বললাম? ক্রিয়া। যেমন হচ্ছে গম একটি ধাতু, খাদ একটি ধাতু, জন একটি ধাতু, গ্রহ একটি ধাতু, বদ একটি ধাতু, বচ একটি ধাতু, এগুলো ক্রিয়া একটি ধাতু। এরপরে যে বর্ণগুলো যুক্ত হয় বা প্রত্যয় যুক্ত হয় তাকে আমরা বলবো কৃত প্রত্যয়। তাহলে এইখানটা দেখো, এই ছকটা দেখো, বচ গ্রহ লিক এগুলো কি ধাতু? তাহলে ধাতুর সঙ্গে এই যে তাজ তুমুন ত প্রত্যয়গুলো যুক্ত হয়েছে, এই প্রত্যয়গুলোকে আমরা কি বলবো? কৃত প্রত্যয়। কি প্রত্যয় বলবো? কৃত প্রত্যয়। কৃত প্রত্যয় সবসময় মনে রাখবে ধাতুর পরে যুক্ত হয়। তাই জন্য সংজ্ঞাটা কি দিয়েছি? ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন ধাতু বা নতুন শব্দ গঠিত হয় তাদের কৃত প্রত্যয় বলে। তাহলে এখানে দেখো উদাহরণটা, বচ এটি একটি ধাতু, তার সঙ্গে কত্ওয়াচ প্রত্যয় যুক্ত হয়েছে উক্তোয়া। গ্রহ একটি ধাতু, তার সঙ্গে তুমুন প্রত্যয় যোগ করে কি হয়েছে? গ্রহিতুম, নতুন একটি ধাতু তৈরি হয়েছে, নতুন একটি ক্রিয়া তৈরি হয়েছে। লিখ একটি ধাতু, তার সঙ্গে কত্তুয়া প্রত্যয় যুক্ত হয়ে কি হয়েছে? লিখিত। তাহলে এগুলো মনে রাখ। কৃত প্রত্যয় তাহলে কোথায় যুক্ত হয়? ধাতুর পরে। চলে যাবো এবার তদ্ধিত প্রত্যয় কাকে বলে। এবার না একটু কৃত প্রত্যয় উদাহরণগুলো তোমরা একটু দেখে নাও, কি কি প্রত্যয়গুলো এগুলো এমসিকিউর মধ্যে আসতে পারে। কত্তুয়া প্রত্যয়, কত্তুয়াচ প্রত্যয়, লব প্রত্যয়, তুমুন প্রত্যয়, তবতু প্রত্যয়, সত্রী, সানজ, নদ, যত, কক, তব্য, অনিয়, তিন, লুট ইত্যাদি। এই জায়গাটা একটু তোমরা খাতায় লিখে নিও যে কৃত প্রত্যয় কাকে বলে, কৃত প্রত্যয়ের ভাগগুলো কি কি। এর মধ্যে কিছু প্রত্যয় তোমরা 11 ক্লাসে তোমরা পড়ে এসেছো, সেখানে নদ যত কক এগুলো পড়ে এসেছো, লব প্রত্যয় পড়ে এসেছো, তিন প্রত্যয় পড়ে এসেছো। এইগুলো মনে রাখবে। ধাতুর পরে যে সমস্ত প্রত্যয়গুলো হয় সেগুলো মনে রাখবে। কৃত প্রত্যয় উদাহরণগুলো তোমরা যেমন দিয়ে দিলাম, যে কি কি উদাহরণ? কত্তুয়া প্রত্যয়, কত্তুয়াচ প্রত্যয়, লব প্রত্যয়, তুমুন প্রত্যয়, তবক্তু প্রত্যয়, সত্রী প্রত্যয়, সানজ প্রত্যয়, নদ যত কপ, তব্য, অনিয়, তিন, লুট ইত্যাদি। এবার আমরা চলে যাব তদ্ধিত প্রত্যয় কাকে বলে। সৃষ্ট প্রয়োগ অনুসারে, এখান থেকে একটু মনে রাখবে সৃষ্ট প্রয়োগ অনুসারে কথাটা কেন বললাম না, ব্যাকরণের কোনো নির্দিষ্ট সূত্রকে অনুসরণ করে সমস্ত শব্দের পরেই সমস্ত তদ্ধিত প্রত্যয় হয় না। তদ্ধিত প্রত্যয় হয় কিছু শব্দের ক্ষেত্রে কিছু নিয়ম আছে, সেই নিয়মকে অনুসরণ করে তদ্ধিত প্রত্যয় হয়। তাহলে এই জন্যই বলা হচ্ছে সৃষ্ট প্রয়োগ অনুসারে বিভক্তিহীন শব্দের, সেই শব্দগুলো কি কি? বিশেষ্য শব্দ হতে পারে বা বিশেষণ শব্দ হতে পারে।
তাহলে কি মনে রাখবে, তদ্ধিত প্রত্যয় কাকে বলে না সৃষ্ট প্রয়োগ অনুসারে বিভক্তিহীন শব্দের পর বিভিন্ন অর্থে যে সকল প্রত্যয় ব্যবহৃত হয় তাদেরকে কি বলা বলবো, তদ্ধিত প্রত্যয়। তাহলে মনে রাখবে কৃৎ প্রত্যয় ধাতুর পরে যুক্ত হয় আর তদ্ধিত প্রত্যয় হচ্ছে শব্দের পর। যেমন এই দিকটা আবার আমি দেখিয়ে দিই, দেখো এই দিকটা ধাতু আছে, এটা তাহলে কৃৎ প্রত্যয়। আর শব্দ দেখো, যদু একটি বিশেষ্য শব্দ, অর্জুন একটি বিশেষ্য শব্দ, বেদ একটি বিশেষ্য শব্দ। তাহলে মনে রাখবে বিভক্তিহীন শব্দ বা প্রাতিপদিকের পর যে সমস্ত প্রত্যয়গুলো হয়, অন, ই, ঠক, ঢক, ফক, ছ, খ, মতুক, তরফ, তমক, ইয়সুন, ইষ্টন, এগুলো সব মনে রাখবে, এগুলো কি হচ্ছে তদ্ধিত প্রত্যয় মনে রাখবে। তাহলে তদ্ধিত প্রত্যয় শব্দের পর যুক্ত হয়, সেই শব্দগুলো কি কি মনে রাখবে, বিশেষ্য বা বিশেষণ। উদাহরণ হিসেবে প্রত্যয়গুলো কি কি দেখে নেব। দেখো তোমাদের ক্লাস 12-এর যেটা প্রথমেই আছে অন প্রত্যয়, এটা তোমাদের পাঠ্য আছে। ই প্রত্যয়, এটা তোমাদের নেই পাঠ্য। ঠক এটা নেই, ঢক এটা নাই, খ এটা নেই, ছ এটা নেই, ফক, মতু, মতুক তোমাদের পাঠ্য আছে। তরক তোমাদের পাঠ্য আছে সেমিস্টার 3-তে। ইয়সুন তোমাদের পাঠ্য আছে সেমিস্টার 3-তে। তমক এটাও পাঠ্য আছে সেমিস্টার 3-তে। ইষ্ঠন ইত্যাদি হচ্ছে তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ। এই জায়গাটা একটু তোমরা ভালো করে দেখে নেবে। আমি তার আবার বুঝিয়ে দিই, প্রত্যয়কে প্রধানত দুটি ভাগে ভাগ করা যাচ্ছে, কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। এছাড়াও আমি বলে দিচ্ছি স্ত্রী প্রত্যয় আছে, নাম ধাতু প্রত্যয় আছে, বিভক্তি আছে, ধাতু অবয়ব প্রত্যয় আছে। প্রধানত দুটি ভাগে কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। কৃৎ প্রত্যয় কাকে বলে না ধাতুর পরে যে সমস্ত প্রত্যয় যুক্ত হয়ে নতুন ধাতু বা শব্দ গঠন করে তাকে কৃৎ প্রত্যয় বলে। উদাহরণগুলো দেখিয়ে দিলাম, এগুলো একটু খাতায় নোট ডাউন করে নাও। তদ্ধিত প্রত্যয় মনে রাখবে শব্দের পরে যে সমস্ত প্রত্যয় যুক্ত হয় তাদেরকে আমরা বলবো কি তদ্ধিত প্রত্যয়। অন, মতুক, তরফ, তমক, ইয়সন, ইষ্টন, এগুলো মনে রাখবে। তাহলে এখানে তোমাদের জন্য একটা এমসিকিউ রাখলাম, তোমরা আমাকে কমেন্টে জানাও সৃষ্ট প্রয়োগ অনুসারে কোন প্রত্যয় হয়। দেখি তোমরা কেমন বুঝেছো, বিভক্তি যুক্ত হয় না কৃৎ প্রত্যয় হয় না তদ্ধিত প্রত্যয় হয় না স্ত্রী প্রত্যয় হয়। সৃষ্ট প্রয়োগ অনুসারে মানে কিছু শব্দের ক্ষেত্রে নিয়ম কানুন অনুসরণ করে একটি প্রত্যয়। কিছুক্ষণ আগেই বলে দিয়েছি তোমাদেরকে যে সৃষ্ট প্রয়োগ অনুসারে বিভক্তিহীন শব্দের পর বিভিন্ন অর্থে যে সকল প্রত্যয় হয় তাদেরকে তদ্ধিত প্রত্যয়। ব্যাকরণের কোনো সেটা সূত্রকে অনুসরণ করে সব শব্দের শেষেই কিন্তু তদ্ধিত প্রত্যয় যুক্ত হয় না। তদ্ধিত প্রত্যয় কিছু অর্থ অনুসারে বিভিন্ন অর্থে যুক্ত হয়। তাই জন্য এখানে প্রশ্নটা দিলাম, সৃষ্ট প্রয়োগ অনুসারে কোন প্রত্যয় হয়। অপশন এ বিভক্তি, না অপশন বি কৃৎ প্রত্যয়, না অপশন সি তদ্ধিত প্রত্যয়, না স্ত্রী প্রত্যয়। উত্তরটা তোমরা আমাকে কমেন্টে জানিও, আমি পরের ভিডিওতে আমি উত্তর বলে দেবো যদি না পারো। নিচের কোনটি কৃৎ প্রত্যয়, আমি কৃৎ প্রত্যয় উদাহরণ দিয়ে দিয়েছি, তদ্ধিত প্রত্যয় উদাহরণ দিয়েছি, তোমরা বলো দেখি কেমন বুঝতে পেরেছো। মতুক কৃৎ প্রত্যয় উদাহরণ, না অন কৃৎ প্রত্যয়ের উদাহরণ, না লফ কৃৎ প্রত্যয় উদাহরণ, না ঢক কৃৎ প্রত্যয় উদাহরণ। কৃৎ প্রত্যয় কিছুক্ষণ আগে বলেছি যেটা ধাতুর পরে যুক্ত হয় সেটা হচ্ছে কৃৎ প্রত্যয়, আর যেটা শব্দের পরে যুক্ত হয় সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। পরের প্রশ্ন 7 নম্বরে এমসিকিউ তোমার জন্য রেখেছি, এই প্রশ্নগুলো খাতায় টুকে নিও, নিশ্চিত আসবে। তদ্ধিত প্রত্যয় কোথায় ব্যবহৃত হয়, ধাতুর পরে, বিভক্তির পরে, শব্দের পরে, ধাতু ও শব্দের পরে। এটা তোমরা আমাকে 5, 6, 7 এবং 3 নম্বর এমসিকিউর আমার কোন উত্তরটা হবে তোমরা আমাকে কমেন্টে জানিও। আমি আবার রিপিট করে দিচ্ছি, কৃৎ প্রত্যয় হয় ধাতুর পরে, তদ্ধিত প্রত্যয় হয় কিন্তু শুধু শব্দের পরে। সেই শব্দগুলো বিশেষ্য হতে পারে বা বিশেষণ শব্দ হতে পারে। চলে যাব আমরা পরের। বন্ধুগণ, তারপরে আমরা চলে এলাম ব্যবহার। এই জায়গাটা একটু তোমরা নোট ডাউন করো না যে কি কি অর্থে তদ্ধিত প্রত্যয় ব্যবহৃত হয় বা কোন কোন অর্থে তদ্ধিত প্রত্যয় ব্যবহৃত হয়। মনে রাখবে একটু কি কি অর্থে, না অপত্য অর্থে হয়, দেবতা অর্থে হয়, হিত অর্থে হয়, ভাব অর্থে হয়, কর্ম অর্থে হয়, সাধু প্রভৃতি নানাবিধ অর্থে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়। এই জায়গা থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে যে তদ্ধিত প্রত্যয় বা দেবতা ক্ষেত্রে কোন প্রত্যয় ব্যবহৃত হয়, কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, না স্ত্রী প্রত্যয়, না নাম ধাতু প্রত্যয়, বা অপত্য অর্থে কোন প্রত্যয় যুক্ত হয়। এইগুলো কিন্তু এমসিকিউর মধ্যে আসতে পারে। তাহলে এই জায়গাটা একটু তোমরা একটু নোট ডাউন করে নেবে। মনে রাখবে তদ্ধিত প্রত্যয় অপত্য অর্থে তদ্ধিত প্রত্যয় ব্যবহৃত হয়, দেবতা অর্থে তদ্ধিত প্রত্যয় ব্যবহৃত হয়, হিত অর্থে তদ্ধিত প্রত্যয় ব্যবহৃত হয়, ভাব অর্থে তদ্ধিত প্রত্যয় ব্যবহৃত হয়, কর্ম অর্থে তদ্ধিত প্রত্যয় ব্যবহৃত হয় এবং সাধু অর্থে। এছাড়া আরও অনেক অর্থ আছে যেগুলোতে তদ্ধিত প্রত্যয় ব্যবহৃত হয়। চলে যাব 9 নম্বরে কি বলছে, অপত্য শব্দের অর্থ কি। অপত্য কথাটা বলে দিই তোমাদের,
ন পততি বংশ যেন জাতে না তৎ অপত্যম। এগুলো তোমাদের মুখস্থ করার দরকার নেই, আমি মনে আছে সেটা বলে দিলাম। তবে অপত্য কাকে বলে না ন পততি বংশ যেন জাতে না তৎ অপত্যম। তাহলে মানেটা কি, যার জন্মের ফলে, তাহলে ন পততি বংশ, তাহলে বংশ লোপ হয় না, হ্যাঁ, যেন যার, যাতে ন, তার যার জন্মের ফলে বংশ লোপ হয় না, বা যাদের জন্মের ফলে বংশ লোপ হয় না, তাদেরকে আমরা কি বলবো, অপত্য। অপত্য সাধারণ অর্থে বোঝাবো সন্তানাদিকে বোঝায়, পুত্র, কন্যা, পৌত্র, পপৌত্র, এদেরকে আমরা কি বলবো, অপত্য। দেখো, আমার দাদু, ধরে নাও একটি বংশ, তার রক্তটাকে, তার জিনটাকে, তার বংশটাকে বাঁচিয়ে রেখেছেন কিনে আমার বাবা। আমার বাবার রক্তের বা জিনটাকে বা বংশটাকে বাঁচিয়ে রেখেছি কে, আমি। আমাদের বা ভবিষ্যতে যদি বা তোমাদের বিয়ে হয়, তাহলে ওই তোমরাও কিন্তু তোমাদের বাবার দাদুর বংশটাকে বাঁচিয়ে রাখবো। তাহলে এখানে আমার সঙ্গে বাবার সম্পর্কটা কি হচ্ছে, দাদু নাতি বা নাতনির। আবার আমার বাবার সঙ্গে দাদুর সম্পর্ক কি হচ্ছে, পিতা পুত্রের সম্পর্ক হচ্ছে। এই সম্পর্কটাকে কি বলা হচ্ছে, অপত্য। ওই জন্য কি বলা হয়েছে, ন পততি বংশ যেন জাতে না তৎ অপত্যম। তার যার বা যাদের জন্মেতে বংশ লোপ হয় না তাদেরকে অপত্য বলে। তার জন্য কি দিয়েছি সংখ্যাটা, যারা থাকলে বংশ রক্ষা হয় তারাই অপত্য। তাহলে সেই হিসেবে কি হচ্ছে, পুত্র, কন্যা, পৌত্র, এরা প্রত্যেকেই অপত্য। তাহলে মনে রাখবে, অপত্য শব্দের অর্থ কি না, যারা থাকলে বংশ রক্ষা হয় তারাই অপত্য। সেই অর্থে পুত্র, কন্যা, পৌত্র ইত্যাদি অপত্য। বুঝতে পেরেছো বন্ধুগণ? আশা করি বুঝতে পেরেছো। অপত্য নিয়ে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। এই জায়গাটা 10 নম্বর, এই জায়গাটা এই 10-11 একটু তোমরা খাতায় নোট ডাউন করে রাখো। প্রত্যয়ের স্বরগত পরিবর্তন। এই 12-এ 11-এ তোমরা যখন প্রত্যয় করেছ, দেখবে কিছু কিছু প্রত্যয়ের স্বরের পরিবর্তন হয়। কি বলেছি, কোনো ধাতু বা শব্দ বা প্রাতিপদিকের সঙ্গে প্রত্যয় যোগ করে নতুন শব্দ সৃষ্টির সময় কোনো কোনো ধাতু শব্দের স্বরধ্বনির কিছু পরিবর্তন ঘটে। এই পরিবর্তনটাকে আমরা কি বলি, অপশ্রুতি। অপশ্রুতির 3টি প্রক্রিয়ার উপর নির্ভরশীল। সেই প্রক্রিয়া হলো কি, 1 নম্বর প্রক্রিয়া হচ্ছে বৃদ্ধি, 2 নম্বর হচ্ছে গুণ, 3 নম্বর হচ্ছে সম্প্রসারণ। এই 3টি প্রক্রিয়ার সমষ্টি হলো অপশ্রুতি। তোমরা যখনই প্রত্যয় করবে, যখন যাব, তখন কিন্তু দেখবে যে যখনই কোনো ধাতু বা শব্দের সঙ্গে প্রত্যয় যুক্ত হবে, যে দেখবে ওই স্বরের কিছু রূপের পরিবর্তন হবে। সেই রূপের পরিবর্তনটাকে আমরা কি বলবো, অপশ্রুতি। এই অপশ্রুতি 3টি প্রক্রিয়ার উপর নির্ভরশীল। কি কি না, বৃদ্ধি, যেমন বৃদ্ধিটা কি হবে, অ থাকলে কি হয়, আ হবে, মনে থাকে জানো, অ থাকলে আ বৃদ্ধি হচ্ছে। হর্ষ ই, দীর্ঘ ই, এ স্থানে কি হবে, ওই হবে, এটা কি হচ্ছে বৃদ্ধি। হর্ষ উ, দীর্ঘ উ, ও থাকলে সেখানে কি আছে, ওকার, বৃদ্ধি হচ্ছে। গুণ কি হচ্ছে, হর্ষ ই, দীর্ঘ স্থানে কি হয়, একার। এই বৃদ্ধি, গুণ, সম্প্রসারণ এদেরকে বলা হয় অপশ্রুতি। 11 নম্বর এইটি খাতায় তোমরা একটু নোট ডাউন করে নাও। এই 3টি প্রক্রিয়া যদি তোমরা একটু ভালোভাবে আয়ত্ত করতে পারো, নিশ্চিত সংস্কৃতে তোমরা অনেকটা পারদর্শী হয়ে গেলে। এই বৃদ্ধি, গুণ আর সম্প্রসারণ, এই ছকটা তোমরা খাতায় টুকে নাও। দেখাবো কত সুন্দর করে এই ছকটা তোমরা এই অন প্রত্যয় যখন বোঝাবো তখন বুঝতে পারবে যে কতটা তোমাদের সুবিধা দিচ্ছে। অ থাকলে, তাহলে শব্দের প্রথমে যদি অ থাকে সেটা কি হয়ে যাবে, বৃদ্ধি হয়ে আ। শব্দের প্রথমে যদি হর্ষ ই, দীর্ঘ ই, এ থাকে সেটা কি হয়ে যাবে, বৃদ্ধি হয়ে ঐকার। শব্দের প্রথমে যদি হর্ষ উ, দীর্ঘ উ, ও থাকে, তাহলে হর্ষ উ, ও স্থানে কি হবে, ঔকার। শব্দের প্রথমে যদি রি, দীর্ঘ রি, এটাকে বলা হয় দীর্ঘ রি, স্থানে কি হবে, আর। শব্দের প্রথমে যদি লি থাকে, লি স্থানে কি হবে, আল। গুণে কি হবে, স্বরের গুণেতে হর্ষ ই, দীর্ঘ ই স্থানে কি হবে, একার। হর্ষ উ, দীর্ঘ উ স্থানে কি হবে, ওকার। রি স্থানে কি হবে, অর। লি স্থানে কি হবে, অল। এগুলো কিন্তু এমসিকিউ আসতে পারে, হ্যাঁ, যে কোনগুলোকে হর্ষ দীর্ঘ স্থানে গুণ হলে বা হর্ষ দীর্ঘ গুণ হলে কি হবে, কিসে পরিণত হবে। অপশন দিতে পারে অ, আ, হর্ষই না এ, তখন মনে থাকবে এ তে পরিণত হবে। আবার যদি প্রশ্ন করে এমসির মধ্যে হর্ষ উ, দীর্ঘ উ গুণ হলে তাহলে কিসে পরিণত হবে, হর্ষ উ, দীর্ঘ উ না ও, না ও, ও মনে রাখবে এগুলো। এবার চলে যাচ্ছে আমরা সম্প্রসারণ। অন্তস্থ জ থাকলে সেখানে কি হর্ষ ই হয়, ব স্থানে কি হয়, হর্ষ উ হয়, র স্থানে কি হয়, রি হয়, ল স্থানে কি হয়, লি হয়। এই 3টি স্বরের বৃদ্ধি, স্বরের গুণ, সম্প্রসারণ, এইটু তোমরা একটু আয়ত্ত করো, তোমরা গামার অনায়াসে সংস্কৃত ব্যাকরণ পারবে। বুঝতে পেরেছ? চলে যাবো আমরা 12 নম্বর। অপত্য শব্দের কি, অপত্যটা বুঝিয়ে দিয়েছি। ন পততি বংশ যেন জাতে না তদপত্যম, যার জন্মের পরে বংশ লোপ হয় না তাদেরকে অপত্য বলি। তো অপত্য বলতে পুত্র, কন্যা,
পৌত্র এগুলোকে বোঝায়। তাহলে এখানে বলো কোনটা হবে অপত্য শব্দের অর্থ, এমসিকিউর মধ্যে আসতে পারে। খুব গুরুত্বপূর্ণ, এগুলো খাতায় টুকে নিয়েও আমি রিকোয়েস্ট করছি, হাম্বেল রিকোয়েস্ট। পুত্র না পৌত্র না কন্যা? পুত্র মানে হচ্ছে যেমন আমার পিতা বাবা, তার ছেলে আমি, তাকে আমরা কি বলে পুত্র। পৌত্র মানে আমার দাদুর ছেলেকে আমার বাবা, বাবার ছেলেকে আমি, তাহলে আমার সঙ্গে দাদুর সম্পর্ক কি? পৌত্র। তাহলে পুত্রের পুত্রকে কি বলা হয়? পৌত্র। কন্যা, তাহলে কোনটি হবে? এ পুত্র, বি পৌত্র, সি কন্যা, না ডি সবগুলোই ঠিক? এটা আমরা কমেন্টে তোমরা আমাকে জানো। 12 নম্বরটা, অপত্য অর্থে পাঠ্য একটি তদ্ধিত প্রত্যয় হলো। তোমাদের আমি বললাম যে তদ্ধিত প্রত্যয়ে অন আছে প্রথমেই, তারপরে মধুপ আছে, তারপরে তরপ আছে, তারপরে ইয়েসুন আছে, তারপরে তমপ আছে, ইষ্টন আছে। এই প্রত্যয়গুলো কিন্তু তদ্ধিত প্রত্যয় তোমাদের সেমিস্টার 3-তে পাঠ্য। এখানে তোমরা বলতে পারবে যে অপত্য অর্থে পাঠ্য একটি তদ্ধিত প্রত্যয় কোনটি? অন প্রত্যয়, মধুপ প্রত্যয়, তরপ প্রত্যয়, না তম প্রত্যয়? এটি বলে দিই তোমাদেরকে। অপত্য অর্থে কোন প্রত্যয় হয়? একমাত্র অন প্রত্যয়। কোন প্রত্যয় হয়? অন প্রত্যয়। এইটি নোট ডাউন করে রাখো যে তোমাদের পাঠ্য একটি তদ্ধিত প্রত্যয় উদাহরণ দাও যেটা অপত্য অর্থে ব্যবহৃত হয়। মনে রাখবে তোমরা, সেটা হচ্ছে অন প্রত্যয়। অন প্রত্যয় অপত্য অর্থে ব্যবহৃত হয়। হয়েছে? চলে যাব আজকে আমাদের মূল বিষয় অন। অন হচ্ছে, তাহলে মনে রাখবে, একটি তদ্ধিত প্রত্যয়। এটাও এমএসকিউ পড়তে পারে যে অন একটি কি ধরনের প্রত্যয়। মনে রাখবে তদ্ধিত প্রত্যয়। এবার আমি তোমাদেরকে একটু বুঝাবো এই জায়গাটায়, সুন্দর করে একটু বুঝবে বন্ধুরা। দেখো অন, অন বানানটা কি হচ্ছে? অ মূর্ধন্য অন। এই মূর্ধন্য বাদ চলে গেল, বাদ মানে ইত গেল। ইত, ইত বলতে এবার কি তোমাদের মধ্যে মনের মধ্যে একটা প্রশ্ন আসছে। দেখবে কোনো ধাতু বা শব্দের সঙ্গে যখন প্রত্যয় যুক্ত হয়, প্রত্যয়ের কিছুটা অংশ বাদ চলে যায়। এই বাদ যাওয়া অংশটাকে আমরা সংস্কৃত ভাষায় কি বলি? ইত। দেখো তাহলে অন বানানটা কি? অ মূর্ধন্য। তাহলে এই অন যখন কোনো শব্দের সঙ্গে যুক্ত হবে, অনের মূর্ধন্যটা বাদ চলে যাবে। তাহলে অনের মূর্ধন্য যদি ইত বা বাদ চলে যায়, তাহলে কি পড়ে থাকে? অ। তাহলে এই জন্য লিখে দিয়েছি শব্দের শেষে অন প্রত্যয়ের শুধু কি যোগ হবে? না অযোগ হবে। মনে রাখবে যেন, শব্দের শেষে অন প্রত্যয়ের কি যোগ হবে? না শুধু অযোগ হবে। মনে থাকবে। তাহলে সূত্র দিচ্ছি দেখো, এবার অন প্রত্যয় ঢুকানো ভালো করে এইগুলো খাতায় একটু টুকে রাখো। এই সূত্রগুলো যেগুলো দিয়েছি, যদি কোনো শব্দের প্রথমে অ থাকে, ভালো করে বুঝে নাও, যদি কোনো শব্দের প্রথমে অ থাকে তাহলে পরিনিষ্ঠিত রূপে আ হবে। যেমন লিখেছি অ থেকে আ। দেখো বুঝিয়ে দিচ্ছি। তাহলে এটা কি আছে? বঙ্গ একটা শব্দ, শব্দের প্রথমে কি থাকতে হবে? অ। দেখো বটা কি আসছে? ব। কি আসছে? অ। লাস্টে কি আছে? ওয়াইগ আছে। প্রথমে কি বলি? শব্দের প্রথমে অ থাকতে হবে। তাহলে পরিনিষ্ঠিত রূপে অথবা নিষ্পন্ন শব্দতে তোমরা কি করবে? তাহলে ব আছে, এই বটা কি করব আমরা? কি বলা হচ্ছে? আকারে। তাহলে পরিনিষ্ঠিত রূপে অনের কি চলে যায়? মধ্যমে চলে গেলে কি পড়ে থাকে? শুধু অ থাকে। তাহলে দেখো পরিনিষ্ঠিত রূপে কি লিখবো? বটাকে কি করবো? আয়ে পরিণত করলে কি হয়ে যাবে? বা। তারপরে কি করলাম? ওয়াই গয়ে। এক হাতে ক্যামেরা, এক হাতে লিখছি, একটু বুঝে নিও। হয়েছে? বাঙ্গ। বোঝাতে পারলাম? অ থাকলে কি হবে? আ হবে। উচ্চারণটা ভালো করে করবে, আওয়াজ মুখে করতে হবে। বং ব অ আসছে, ওয়াই গ। তাহলে শব্দের, যদি শব্দের কোনো প্রথমে অ থাকে তাহলে পরিনিষ্ঠিত থেকে আ করব। আর তাহলে আ হলো। আর অন প্রত্যয়ের সবসময় কি যুক্ত হবে? শুধু অ। তাহলে অন প্রত্যয়ের মধ্যে চলে গেলে অ পড়তে হবে। তাহলে দেখো বাং ব আকার আ হলো, ওয়াই গয় বাঙ্গ। অন প্রত্যয়ের অ উচ্চারণ আসছে। এবার এর সঙ্গে যদি আমি সুবিভক্তি যোগ করি, বঙ্গযুক্ত সুবিভক্তি, তাহলে কি হয়ে যাবে? বাঙ্গ। কি হয়ে যাবে? বাঙ্গ। বিসর্গ দিয়ে দেবে। ঠিক আছে? এরকম করে তোমরা পড়ো দেখিনি। মণ্ডক ম অ আসছে, তাহলে এখানটা আমরা কি করব? ময়া আকার করে দেবো, দিয়ে মূর্ধন্যয় ড ক দিয়ে বিসর্গ লাগিয়ে দেবো। শুধু একটু করে বিসর্গ লাগিয়ে দেবে। যস্ক অন্তস্থ জ কি আসছে? অ। তাহলে পরিনিষ্ঠিত রূপে কি আমরা কি করব? আ অন্তস্থ জয় আকার যা দন্তস্বয় ক যাস্ক। সুবিভক্তি যোগ করলে কি হয়ে যাবে? বিসর্গ। যদু উঞ্জ কি আসছে? অ। অ থাকলে কি হবে বলেছি? আ হবে। তাহলে কি হয়ে যাবে? যা দ। এবার তোমাদের প্রশ্ন হতে হবে, স্যার বা স্যার এই যে যদু হস্যু আছে, তাহলে হস্যু কটা কি হবে? আমি কি বলেছি? অন প্রত্যয়ের শেষে কি হবে? শুধু অ। তাহলে শব্দের শেষে যদি আকার, হস্যিকার, দীর্ঘকার, হস্যকার, রিকার যা থাকে সব বাদ চলে যাবে। কি হয়ে যাবে? বাদ। এই যে কেটে বাদ দিয়ে দিলাম।
এবার এই বাদ হওয়ার পর একটি নিয়ম আছে, কি হয় এখানে গুণ হয়, কি হয় গুণ হয়, হস্য থাকলে সেটা কি হচ্ছে ও পরিণত হবে, আর ও বা ও এর পর যদি অ থাকে সেটা কি হচ্ছে সন্ধি হয়, সন্ধি হয়ে গিয়েছে অব। তাহলে আজকে তোমাদেরকে অত কিছু মনে রাখতে মানে যদি কোনো শব্দের শেষে মনে রাখো, যদি কোনো শব্দের শেষে হস্য থাকে হস্যটা কেটে দিয়ে সেখানে কি করে দেবে একটা ব আনবে, তাহলে কি করব আমরা ব, যাদব চলে এলো। আবার বলছি এটা গুণ হচ্ছে তারপর সন্ধি হচ্ছে, এই হস্য আছে হস্যটা কিছু পরিণত ও, ও এর পরে যেহেতু অনপ্রত্যয় র আছে সন্ধি হচ্ছে সেখানে অব এলো, তাহলে যাদব। তাহলে কোনো শব্দের শেষে যদি হস্যকার থাকে হস্যকারটা কেটে দেবে, কেটে দেওয়ার পর একটা গায়ে ব লাগিয়ে দেবে, দেখো যাদব হয়েছে। তারপরে দেখো আবার চলে আসছি রজত, র ও আসছে না, তাহলে কি করবো পরিনিষ্ঠিত রূপে আমরা রা করলাম, র একা রা, তারপরে বর্গীর জ, ত লাগিয়ে দিয়ে বিসর্গ রাজত। অঙ্গ অ পরিনিষ্ঠিত রূপে কি হবে বলেছি শব্দের প্রথমে যদি অ থাকে আ করব, তাহলে কি করব আমরা আ ওয়াই গ, কি হলো অঙ্গ। তারপর দেখো মগধ, একটা দেশের নাম, বিশেষ পদ একটা দেখো মগধ, কি হলো মা গ ধ মাগধ। তারপরে কি আছে অসুর, অসুর, এইগুলো খাতায় একটু নোট ডাউন করে নেই, এইগুলো থেকে তোমরা কমেন্ট পাবে। বিশ্বাস রাখো যে কটা আমি অনপ্রত্যয় বেছে বেছে করে দিচ্ছি এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে ইজিলি, আর কোনোদিন গামার মুখস্থ করবে না, বারবার বলে দিচ্ছি। অসুর আ সুর, বিষয় হলো এই দেখো কত সিম্পল হয়ে গেল অগুলো। তাহলে প্রথমে যদি অ থাকে তোমরা কি করলে সূত্রটা, যদি কোনো শব্দের প্রথমে অ থাকে পরিনিষ্ঠিত রূপে আ করবো, আর অনপ্রত্যয় কী হবে লাস্টের সূত্র দেখো অযোগ হবে। খেয়াল করে দেখো প্রত্যেকটা শেষের শব্দগুলোতে অই আসছে উচ্চারণ, মণ্ডক থেকে মান্ডক, যাস্ক যাদব, রাজত, আঙ্গ, মাগধ, আসুর, হয়েছে বোঝাতে পারলাম। চলে যাবো আমরা পরের সূত্র। দেখো বন্ধুগণ দ্বিতীয় সূত্র, এই সূত্রগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নাও, তাহলে ইজিলি তোমরা মুখস্থ ছাড়াই অনপ্রত্যয় করতে পারে। যদি কোনো শব্দের প্রথমে হর্ষ ই থাকতে পারে বা হর্ষ ইকার থাকতে পারে, দীর্ঘ ই থাকতে পারে, দীর্ঘ ইকার থাকতে পারে, এ থাকতে পারে, একার থাকতে পারে, পরিনিষ্ঠিত রূপে ঐকার হবে, আর অনপ্রত্যয়ের শুধু অজ হবে। বলে দিচ্ছি অনপ্রত্যয়ের অটা বাদ চলে যায়, তাহলে এইখানটা খেয়াল করো, ওখানটা অ থেকে আ করছিল, এখানে যদি হর্ষই এইটা থাকে বর্ণ যদি থাকে বা কার চিহ্ন থাকে বা দীর্ঘ ই থাকে বা দীর্ঘ ইকার থাকে, একার এ থাকে বা একার থাকে, তাহলে পরিনিষ্ঠিত রূপে কি করবে ঐকার এটা করবে, আর অনপ্রত্যয় শুধু অজ করবে। তাহলে একটি দেখায় উদাহরণ দিচ্ছি, তো খেয়াল করে দেখো যদি কি বলেছি শব্দের প্রথমে হর্ষই থাকে, তাহলে দেখো প্রথমে কি আছে বয় হর্ষই বি, তাহলে কি হচ্ছে এই যে হর্ষই থাকলে দীর্ঘই থাকলে একার থাকলে কি করবো ঐকার, তাহলে আমি কি করে দেবো এখানটা বি হর্ষই আছে হর্ষটা উড়ে গিয়ে কি হলো ওই বই দয়েকার দে, আর অনপ্রত্যয় মূর্ধন্য চলে গেলে অ পড়ে থাকে, হর হয়ের সঙ্গে অ যোগ হয়ে গেল বই দেহ। তাহলে কি হলো এটা বই দেহম, এটা কি হয়ে যাবে ক্লিবলিঙ্গ হয়ে যাবে ম, বই দেহম, হয়েছে। সরি বন্ধুগণ একটু নিজে লেখা এবং ক্যামেরা করা একটু অসুবিধা হচ্ছে, তাহলে কি একদম বয় হস্যই আছে, তাহলে হস্যইকারটা কি হলো ঐকারে পরিণত হলো বই দেহ, এবার বিসর্গ লাগিয়ে দিলে। আচ্ছা বীর, তাহলে কি আছে বয় হস্যই র বীর, তাহলে এটা কি হবে তোমরা হস্যইটা কি হয়ে যাবে বয় ওই, বয় ওই, তারপরে র, তারপরে মাস বৈরম, ইলা কি হবে হস্যইটা কি হয়ে যাবে, এখানে বর্ণ আছে বলে দেখো বর্ণ থেকে বর্ণই হচ্ছে, তাহলে কি হলো ওই, আর ল কি হলো বিসর্গ ওইল। আকার থাকলে আমি কি বলেছি লাস্টে যদি আকার থাকে সেগুলো সব বাদ চলে যাবে, কারণ অনপ্রত্যয়ের কি থাকে অনপ্রত্যয়ের শুধু কি থাকে অ থাকে, অনপ্রত্যয় কি থাকে অ থাকে, তাহলে অনপ্রত্যয় যদি শুধু অ থাকে মূর্ধন্য চলে গেলে তাহলে ইলা আ আসছে, তাহলে হচ্ছে না, তার জন্য কি হলো ওইল। আচ্ছা তারপরে দেখো নিশা, নিশা, তাহলে এটা বাদ যাবে, বাদ গিয়ে কি আনবো আমি ঐকার নিয়ে আসবো ওই নই, তাহলে স আছে। এবার আকার যদি থাকে তাহলে আকার চলে গেলে তো নৈশা উচ্চারণ হবে, সেটা হবে না, তাহলে কি হবে নৈশ। তাহলে দেখো এগুলো খেয়াল করবে সূত্রটা, হস্যই দীর্ঘ হয় একার থাকলে ঐকার পরিণত হবে, হয়েছে। শিশু হস্যকার বাদ চলে গেল, তাহলে সেখানে হস্যকার জায়গায় আমি কি আনবো ওই
সই, তারপরে একটা তালবস্বয় আছে শি। তাহলে দেখো এখানে শিশু, আমি কি বলেছি, কোনো শব্দের শেষে যদি হস্য থাকে এটা বাদ যাবে, বাদ গিয়ে সেখানে কি আনবো, একটা ব। গুণ আর সন্ধির নিয়ম আছে, এখানে অব হয়, তাহলে এখানে হস্যটা বাদ। এটা মনে রাখো, কোনো শব্দের শেষে যদি হস্য থাকে সেই জায়গাটা কেটে বাদ দেবে, অত কিছু তোমাদের জানার দরকার নেই। সেখানে কি করে দেবো, পাশে একটা ব লিখে দেবে, দিয়ে লিখে দাও শৈশব বা শৈশবম, ক্লিবলিঙ্গ। এটা শিব, খুব ইম্পর্টেন্ট এটা। শিব সঙ্গে অন প্রত্যয়, দেবতা বাচক, ওই যে বললাম অপত্যয় অর্থে দেবতা অর্থে হয় শিব। তাহলে শিবের হস্যইকারটা কি হয়ে যাবে, ঐকার, সই ব, খুব ভালো করে দেখে যাবে। ইন্দ্র, এই দেখো হস্যই আছে, হস্যইকার কি হয়ে যাবে, হস্যই দীর্ঘ এ এগুলো থাকলে কি হয়ে যাবে, ঐকার হবে। কি হবে, ঐকার হবে। তাহলে এখানে বর্ণ আছে, হস্যই আছে, বর্ণ, তাহলে বর্ণতে হবে, তাহলে কি হয়ে যাবে, ওই দন্তন্বয় দ্র, ঐন্দ্র হয়েছে, বলতে পারলাম। আচ্ছা, কি বলা হয়েছে, একার থাকলে, দেখো একার থাকলে, যদি শব্দের প্রথমে হস্য দীর্ঘ বা একার থাকে, তাহলে শব্দের প্রথমে কি আছে দেখো, দয়েকার আছে না, তাহলে এটাকে বাদ দেবো, বাদ দিয়ে কি করব, ঐকার করব, দৈব ত ম, ক্লিবলিঙ্গ প্রথম এক বছর কি বললাম, দৈবতম। আচ্ছা, হেমন্ত, দেখো একার শব্দের প্রথমে বাদ গেল, তাহলে এটা কি হলো, ঐকার হলো, ম দন্তনয় ত বিষয় হৈমন্ত। অতি সহজে, কোনো মুখস্থ করবে না। চলে যাচ্ছে এবার 3 নম্বর সূত্র, দেখো বন্ধুগণ কি বলা আছে, সূত্রটা কি বলে, যদি কোনো শব্দের প্রথমে হস্য উ দীর্ঘ ও থাকে তাহলে পরিনিষ্ঠিত রূপে ও হবে। হস্য থাকতে পারে, হস্য উকার থাকতে পারে, দীর্ঘ উ থাকতে পারে বা দীর্ঘ উকার থাকতে পারে, ও থাকতে পারে বা ও কার থাকতে পারে। এইগুলো থাকলে সেই স্থানেতে হস্য দীর্ঘ ওকারের স্থানে কি করবে, ঔকার করবে। উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, দেখো প্রথমে কি আছে বলেছি, হস্য থাকতে পারে, দেখো এখানে হস্য আছে কিনা, নেই, আছে, তাহলে পরিনিষ্ঠিত রূপে বা নিষ্পন্ন শব্দে আমরা কি করব, হস্যটাকে ও পরিণত, দেখে দেখবে যা আছে কপি করে দাও, খণ্ডত্ব ক ল বিসর্গ ঔৎকল, হয়েছে, বলতে পারলাম। আচ্ছা, তাহলে এটা যদি বুঝে থাকো তাহলে তাহলে তোমরা আমাকে মুনি শব্দটা কি হবে কমেন্টে তোমরা আমাকে জানিও। মুনি, মুনি শব্দটা কি হবে তোমরা আমাকে কমেন্টে জানাও। গুরু তোমরা কি হবে বলো দিন, গয়ে হস্য, কি বলো যে হস্যকার থাকলে, গুরু হস্যকার থাকলে কি হবে বলো, গুরু বলো, গয়ে হস্য আছে, তাহলে হস্যকার থাকলে কি হবে, হস্যকার, এই দেখো দীর্ঘকার ওকার থাকলে কি হবে ও, তাহলে কি হবে, গয়ে হস্যটা চলে গেল, বাদ গেল, বাদ গিয়ে কি নিয়ে এলাম, গয়ে ও, তারপরে র, তারপরে ব, তারপরে ম শুনতো, গৌরবম ক্লিবলিঙ্গ শব্দ। বুদ্ধ, দেখো হস্য আছে, বাদ গেল, তাহলে বুদ্ধতে কি হবে, ঔকার হবে, বৌ ধ, বিশ্বটা লাগবে দাও, হ্যাঁ, প্রথম আর এক বচনের রূপ এটা। পুত্র, হস্যটা বাদ গেল, কি হবে, ঔকার, হস্য দীর্ঘ আর ওকার যদি থাকে ঔকার হবে, তাহলে কি হলো, পুত্র হয়ে গেল। কুরু, হস্যকার আছে, তাহলে বাদ গেল, তাহলে কি হয়ে যাবে, কুস্টার চিহ্ন দিয়ে, যেটা আসতে পারে পরীক্ষায় বললাম, কয়ে ও, কৌ র। এবার কি বলেছি, যদি কোনো শব্দের শেষে হস্য থাকে তাহলে রয় হস্য আছে এটা, তাহলে সেখানে কি আদেশ হবে, একটা ব আদেশ হবে, তাহলে কৌরব হয়েছে। তাহলে মুনির উত্তরটা তোমরা ওকে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই পর্ব 1-এ অনপ্রত্যয়ের কিছুটা বোঝালাম, আশা করি বুঝেছ। দ্বিতীয় পর্বে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সহজ সরলভাবে কারক সমাস আর বাকি প্রত্যয়গুলো আমি খুব সুন্দর করে বোঝাবো। কোথাও যদি বুঝতে এতটুকু অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্টে জানিও, আমি 100 বার নয় 1000 বার তোমাদের জন্য আছি। আমি চাই তোমরা এই সেমিস্টার 3-তে তোমরা জানো যে ব্যাকরণ থেকে 15 নম্বর আসবে, সে 15 নম্বর নাম্বার যেন তোমরা 15-15 পাও। সাথে আছি, পাশে আছি, সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, আর এইগুলো অবশ্যই রিকোয়েস্ট করছি খাতায় টুকে নাও, এখান থেকেই তোমরা সাজেশনে কমন পাবে। এবং বলে রাখি, পরের ভিডিওটা আগে দেখবে, পরের ভিডিওটা আমি কিছুদিনের মধ্যেই লোড করব, অনপ্রত্যয় দ্বিতীয় পার্ট, সেখানে এক কথায় প্রকাশ করবে, এক কথায় প্রকাশ ভালো করে যাবে, এই পরিনিষ্ঠিত রূপগুলো ভালো করে দেখবে, নিশ্চিত তোমরা পরীক্ষায় কমন পাবে। ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে সেলফ স্টাডি করো, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।